হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 এর বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার বল ও চাপ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেব। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে, তাই এখান থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো ভালো করে পড়ো, এখান থেকে কমন পাবে, এটুকু গ্যারান্টি। তো আর দেরি না করে চলো শুরু করছি আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বল ও গতি বিষয়ে আইজ্যাক নিউটনের কতগুলো সূত্র আছে? উত্তর, 3টি সূত্র আছে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? বলের সংজ্ঞা ও বস্তুর জাড্য। নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয়? জাড্যের সূত্র বলা হয়। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি সাম্য প্রতিষ্ঠা করে? না, ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করে না। ঠিক আছে। এর পরের প্রশ্ন, বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন? বল পরিমাপের ক্ষেত্রে বস্তুর ভর ও বস্তুতে উৎপন্ন ত্বরণের প্রয়োজন। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম এককটি কি? উত্তর হবে নিউটন। ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? উত্তর হবে ডাইন। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। এসআই পদ্ধতিতে বলের একক কি এবং সিজিএস পদ্ধতিতে বলের পরম এককটা কি, দুটো কিন্তু ভালো করে পড়বে। ওকে। এরপরে প্রশ্ন, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। পরীক্ষায় ভীষণ জানতে চায়। বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বস্তুর ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। ঠিক আছে। বল মাপার যন্ত্রের নাম কি? বল কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? দুটোই একই প্রশ্ন, তো উত্তর কি? বল মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা। এরপরে প্রশ্ন, ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয়? দুটি তলের সংস্পর্শে ঘর্ষণ বল উৎপন্ন হয়। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল স্পর্শতলের গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ট্রিপল স্টার। খুব ভালো করে মনে রাখবে। আমি যেই প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পাবে। এরপরে প্রশ্ন, স্থির ঘর্ষণ ও চলমান ঘর্ষণের মধ্যে কোনটি কম হয়? দেখো, স্থির ঘর্ষণের থেকে চলমান ঘর্ষণের বলের মান কম হয়। তারপরে প্রশ্ন, ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? দেখো, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরাল তলের গতির বিপরীত অভিমুখে ক্রিয়া করে। তারপরে প্রশ্ন, স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ভর করে অবিলম্ব প্রতিক্রিয়া বল ও তলের প্রকৃতির ওপর। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বলের বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ভালো করে করবে। তোমাদের ফার্স্ট পরীক্ষা কিন্তু 15 নম্বরের মধ্যে হবে, সুতরাং খুব বড় প্রশ্ন দেবে তা কিন্তু নয়। মোটামুটি শর্ট প্রশ্ন বেশি থাকবে, আর 5 নম্বরে হয়তো একটা প্রশ্ন থাকবে, একটা কি দুটো। তো তার মধ্যে তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন থাকবে, সুতরাং আমি বলবো তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো এবং 3 নম্বর প্রশ্নগুলো ভালো করে করো। ঠিক আছে। এরপরে প্রশ্ন, একক আয়তন বলতে কি বোঝো? একক আয়তন বলতে সেই পরিমাণ আয়তনকে বোঝায় যার মান হলো 1। এরপরে প্রশ্ন, বস্তুর ঘনত্ব কাকে বলে? একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। ঘনত্ব সমান বস্তুর ভর ভাজিত বস্তুর আয়তন। ঠিক আছে, এই সূত্রটাও মনে রাখবে। এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক কি? দেখো, এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার। ঠিক আছে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কত? এটা একটা অঙ্ক। দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের ঘনত্ব সিজিএসতে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং এসআইতে 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। ঠিক আছে। তারপরে প্রশ্ন, তাপমাত্রা বাড়লে তরলের ঘনত্বের কি পরিবর্তন হবে? তাপমাত্রা বাড়লে তরলের ঘনত্ব কমবে। ঘাত কাকে বলে? ভালো করে পড়বে। তরলের কোনো ক্ষেত্রফলের ওপর লম্ব হবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। এসআইতে পারদের ঘনত্ব কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসআইতে পারদের ঘনত্ব 13.6 বা 13.6 ইন্টু 10⁻³ অর্থাৎ 10-এর মাথায় কিউব কিলোগ্রাম। ঠিক আছে। 13.6 ইন্টু 10⁻³ বা 10⁻³ কিলোগ্রাম পার ঘনমিটার। ঠিক আছে। তারপরে প্রশ্ন, এসআই ও সিজিএস পদ্ধতিতে এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দুটির সম্পর্ক কি? এটা ভালো করে করবে। তারপর দেখো রয়েছে চাপ কাকে বলে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, এগুলো কিন্তু একটাও স্কিপ করার নয়, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। এসআইতে চাপের এককটি কি? চাপের একক নিউটন পার বর্গমিটার। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো রয়েছে, হুবহু একই রকম 2 বোতলে একই পরিমাণ ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটির ভর 2 কেজি ও অপরটির ভর 2.5 কেজি। কোন তরলের ঘনত্ব বেশি? অবশ্যই দ্বিতীয় বোতলে তরলের ঘনত্ব কি হবে? বেশি হবে। তবে এরকম ছোট ছোট অঙ্ক তোমরা কিন্তু করবে। জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? অবশ্যই জলের ঘনত্ব বেশি।
এরপরের প্রশ্ন, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো, তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা, তরলের ঘনত্ব ও অভিকর্ষ ত্বরণের ওপর নির্ভর করে। তারপরের প্রশ্ন, জল পূর্ণ একটি ঢাকনা খোলা বোতলের গায়ে বোতলের তলদেশ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় দুটো ফুটো করা হলো। কোন ফুটো থেকে জল বেশি বের হবে এবং ফুটো দুটো একই উচ্চতা থাকলে কি ঘটতো? এটা একটা প্রশ্ন করেছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা করবে। দেখো, বোতলের তলদেশে কাছে অর্থাৎ বোতলের মুখ থেকে বেশি গভীরতায় ফুটো দিয়ে জল বেশি বেগে নির্গত হবে। একই উচ্চতা থাকলে ফুটো দুটো থেকে সমান বেগে জল নির্গত হবে। তারপরে প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, বায়ুর চাপ কত মিটার উচ্চতা পর্যন্ত জল তুলতে পারে? দেখো, বায়ুর চাপ 10.3 মিটার উচ্চতা পর্যন্ত জল তুলতে পারে। ওকে, টরিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলটির দৈর্ঘ্য কত? টরিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলটির দৈর্ঘ্য হচ্ছে 100 সেমি। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার নিচে চলে এসো, চাপ ও ঘাতের সম্পর্কটি কি? দেখো, ঘাত সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপরে প্রশ্ন, সাধারণত বাড়ির জল সরবরাহ ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? এর উত্তর তোমরা এখান থেকে পড়ে নিও। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সমোচ্চশীলতা ধর্ম কি? ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন, জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন হলে তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত নিউটন হবে? উত্তর হবে 12 নিউটন। তারপরে প্রশ্ন, প্লবতা সবসময় বস্তুর ওজনের ড্যাশ দিকে ক্রিয়া করে। উত্তর কি হবে? বিপরীত দিকে ক্রিয়া করে। এখানে হস্যিকার হতো, এখানে ভুলবশত দীর্ঘিকার করা আছে, তো উত্তর হবে বিপরীত। ঠিক আছে, তো দেখো, প্লবতা বস্তুর কিসের উপর কাজ করে? তো যেটা একটু আগেই বললাম, বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। বস্তু কখন কোনো তরলের উপরিতলে ভাসবে? প্লবতা বস্তুর ওজনের চেয়ে বেশি হলে তবেই কিন্তু সেটা ভাসবে। ঠিক আছে, কোনো তরল একটি বস্তু দ্বারা সৃষ্ট যে প্লবতা বস্তুর ওজনের চেয়ে কম হলে কি হবে? এক্ষেত্রে বস্তুটি তরলে ডুবে যাবে, ভাসবে আর না। ঠিক আছে, তারপরে প্রশ্ন, জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? এটা একটু আগে করেছি, উত্তর কি হবে? জলের ঘনত্ব বেশি। তারপরে প্রশ্ন, বস্তুর ওজন ও প্লবতা সমান হলে কি ঘটবে? সমান সমান হলে কি হবে? এক্ষেত্রে বস্তুটি তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ পুরো ডুবে গিয়েও একটুখানি হলেও ভাসবে। আর্কিমিডিসের সূত্রের উপযোগিতা লেখো। কি না, আর্কিমিডিসের সূত্রের সাহায্যে কোনো বস্তুর আয়তন ও ঘনত্ব কি করা যায়? নির্ণয় করা যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো রয়েছে, একটি বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের সম্পর্কটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে, বস্তুর ভাসমান অবস্থায় বস্তুর ওজন সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এরপরে প্রশ্নটি, কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান, ওই কঠিন বস্তুটিকে ওই তরল নিমজ্জিত করলে কি ঘটবে? দেখো, কঠিন বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। থার্মোকল জলে ভাসে কেন? ভালো করে করবে। একটি বস্তু কখন তরলে ডুবে যাবে? কখন? একটি বস্তু যখন বস্তুটির ওজন প্লবতার চেয়ে বেশি হবে তখনই কিন্তু বস্তুটি ডুবে যাবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, বরফ তার আয়তনের কত অংশ জলের মধ্যে রেখে ভাসে? উত্তর হবে 12/11 অংশ, বা 12/11। ঠিক আছে, 11/12 অংশ। প্লবতার অভিমুখ কোন দিকে হয়? প্লবতার অভিমুখ সবসময় বস্তুর ওজনের বিপরীত দিকে ঊর্ধ্বমুখী হয়। এরপরে প্রশ্ন, নিউটন এসআইতে প্লবতার একক কি? নিউটন হচ্ছে এসআইতে প্লবতার একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে আর কি। তারপরে প্রশ্ন, একটি বস্তু কখন তরলে ডুবে যায়? এটা আমি একটু আগেই বললাম, এটা তো তোমরা নিজেরাই পড়ে নেবে। এরপরে প্রশ্ন, প্লবতা কি? প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে প্রবাহী বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকেই প্লবতা বলে। প্লবতার সংজ্ঞাটা ভালো করে পড়বে। তারপর প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বস্তুর দ্বারা অপসারিত প্রবাহীর আয়তনের ওপর, প্রবাহীর ঘনত্বের ওপর, অভিকর্ষ ত্বরণের মানের ওপর, এই তিনটির ওপর কিন্তু প্লবতা নির্ভর করে। তারপরে প্রশ্ন হচ্ছে, আর্কিমিডিসের নীতিটি লেখো। ঠিক আছে, বলছে, স্থির প্রবাহিতে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর আপাত ওজন হ্রাস পায়। এই ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। তারপরে প্রশ্ন, লাইফ বেল্ট কি? এর ব্যবহার উল্লেখ করো। এর উত্তর তোমরা কিন্তু এখান থেকেই পড়ে নেবে। ঠিক আছে, আমি উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো,
নেক্সট, ডিম সাধারণ জলে ভাসে না কিন্তু লবণ মিশ্রিত জলে ভাসে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছি একটি ডিম তার সম-আয়তন জল অপেক্ষা ভারী, তাই জলে ডিম ডুবে যায়, কিন্তু জলে লবণ দ্রবীভূত হলে জলের ঘনত্ব বেড়ে যায়, ফলে জলের প্লবতা বৃদ্ধি পায়। লবণ জলে ডিমের ওজনের চেয়ে প্লবতা বেশি হয় বলেই কিন্তু ডিমটা ভাসছে। তারপরের প্রশ্ন, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি একটা জাহাজ জলে ভাসে কেন? এটা তো তোমাদের মাথাতেও আসতে পারে প্রশ্নটা। দেখো, লোহার ওজন কি? লোহা দ্বারা অপসারিত সম-আয়তন জলের ওজনের থেকে বেশি হওয়ার জন্য লোহা জলে ডুবে যায়। জাহাজের ক্ষেত্রে জাহাজের ওজন অপসারিত জলের ওজনের থেকে কম হয়, অর্থাৎ জাহাজের ওপর ক্রিয়াশীল প্লবতার মান জাহাজের নিজের ওজনের থেকে বেশি হয়। এই জন্য লোহার তৈরি জাহাজ জলে ভাসে। বোঝা গেল? এরপরের প্রশ্ন ঠিক একই রকম। একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী একটি স্টিলের গামলা জলে ভাসে কেন? ঠিক আছে, একই রকম, এটা তোমরা নিজেরা করে নেবে। তো তোমাদের বলো চাপ থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দাও, ঠিক আছে? আর অন্যান্য ভিডিও যদি পেতে চাও, নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইবটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে কি হবে, পরপর ভিডিওগুলো পেতে পারবে। তো আজকে খানি দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই সবাই ভালো করে পড়ো।